এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শার্টের কোনা ধরে আমার পিছু পিছু আসো তো। রাত রুদ্ধের কথা মতো ওই রুদ্ধের ডান হাতের শার্টের এক কোনা খামচে ধরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল রুদ্ধের পেছন পেছন। রুদ্ধ রুমে বারান্দার দিকে পা বাড়ালো, তারপর মোমবাতিগুলো রাতের হাত থেকে নিয়ে টেবিলের এক কোনায় রেখে রাতের হাত ধরে মেঝেতে বসিয়ে দিয়ে পরোটা ছিঁড়ে এক টুকরো তন্দুরি নিয়ে মুড়িয়ে রাতকে খাইয়ে দিতে লাগলো। মাঝে মাঝে নিয়ে সেও 2-1 গালে খেলো। রাত খাবার মুখে নিতেই অবাক চোখে তাকালো রুদ্ধের দিকে। লোকটা এত ভালো রান্না করে। রাত তো ভেবেছিল নয় নুন বেশি দিয়ে ফেলবে, না হলে এক গাদা ঝাল দিয়ে রাখবে, কিন্তু না, একদম নিখুঁত পরিমাণে হয়েছে সবকিছু। রুদ্ধ রাতকে খাইয়ে দিয়ে বলল, উঠে দাঁড়াও তো। রাত কৌতূহলী কণ্ঠে বলল, কেন? রুদ্ধ অদ্ভুত স্বরে বলল, তোমাকে শাড়ি পরিয়ে দিব, তাই পরবে না? রাত উত্তর দিতে পারল না। আচমকাই মনে পড়ে গেল বিয়ের কিছুদিন পরে রুদ্ধের হাতে শাড়ি পরার সেই ঘটনা। লজ্জায় মুখ লাল হয়ে আসলো। তখনই রুদ্ধ আবার বলে উঠল, লৌহ রঞ্জিত হবে। ধীরে ধীরে মেঘ নেমেছে। বাতাসের দাপটে মোমবাতিগুলো মৃদুভাবে একবার জ্বলছে একবার নিচ্ছে। রুদ্ধ সে আলোয় রাতের লাল হয়ে যাওয়া মুখখানা দেখতে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রাতের মুখ তুলল। রুদ্ধ রাতের অবিন্যস্ত চোখে চেয়ে বলল, এই লাল টুকটুকে রাঙা গালেই তো মরেছিলাম আমি এক বৃষ্টি স্নাত রাতে। বর্ষণ তখন জোরে নেমেছে, খুবই জোরে। ঝিমঝিম শব্দে কর্ণকুহর ধা দিয়ে যাচ্ছে। রুদ্ধ আবার বলল, চলো না, তোমাকে শাড়ি পরিয়ে দেই। বলে পুনরায় বলল, বিয়ের শাড়ি, লাল টুকটুকে বউদের মতো। তারপর রাতের হাত ধরে বিছানার এক কোনায় দাঁড় করালো রুদ্ধ রাতকে। রুদ্ধ এবার পাগলামি শুরু করলো। সারা আলমারি খেটে খুঁটে লাল টুকটুকে রঙের বেনারসিটা বের করলো। দেশে ফিরে এসে বেনারসিটা কিনে রেখেছিল এখানে। মাঝে মধ্যে এখানে এসে থাকা হতো তার, তাই জামা কাপড় ভাঁজে করে কই পরে আছে খুঁজে পাচ্ছে না এখন। রাত রুদ্ধকে থামালো না। যে স্বেচ্ছায় পাগলামি করে তাকে কি থামানো যায়? বরং সে তাকে দেখলো রুদ্ধের করা পাগলামি। আলমারি থেকে সেটা বের করেই রুদ্ধ সুন্দর করে রাতকে নিজ হাতে তাকে পরিয়ে দিল শাড়িটা। রাতের এতদিন খুব আফসোস হতো কেন তার লাল টুকটুকে শাড়ি পরে বিয়ে হলো না তা নিয়ে, অথচ আজ সে লাল টুকটুকে বেনারসি পরলো। হয়তো আজকের জন্য এই বিয়ের দিন তার লাল টুকটুকে বেনারসি পরা হয়নি। রুদ্ধ রাতকে শাড়ি পরিয়ে দিয়ে এক এক করে গহনাগুলো পরিয়ে দিল, যা সে আগে থেকে শাড়ির সাথে কিনে রেখেছিল। ঘাসের বুকে মসৃণহীন পথ, বৃষ্টি ভেজা জলে তার রূপ বেড়েছে শত শত গুণ। বর্ণনা করা অতি দুষ্কর। আশেপাশে নাম না জানা বহু গাছগাছালির ভিড়। সবুজ পাতাগুলো যেন এক একটা প্রেমপত্র। বাতাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে সব, কাঁপছে তাদের অনুভূতি। ঝাড়ো হাওয়ায় উঁচু মগডালগুলো যেন মাথা নুইয়ে নুইয়ে অভিবাদন জানাচ্ছে এই বৃষ্টিবিলাসী যুগলকে। ফাঁকা বাড়ির সামনে খোলা জায়গায় শুধু তারাই যে এই ভালোবাসার নীরব সাক্ষী। রাতকে 2 হাতে ধরে খুব সাবধানে নিয়ে বাহিরে আসলো রুদ্ধ। ঘাড় ঘুরে তাকালো। ভিজে চুপচুপ হয়ে গেছে তার রাত রঙ্গনার দিকে। ভিজেছে সে নিজেও। আকাশ ছুঁয়ে আসা শীতল পানি শরীর স্পর্শ করতে লাগলো তাদের। রুদ্ধ দুর্বোধ্য হাসছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটাই বোধ হয় প্রেয়সীর অসংকোচ বৃষ্টিবিলাস। কোনো জড়তা নেই। সামনের মানুষটা তার অর্ধাঙ্গ, সে যে তার খুব ভরসার। বেহিসেবে এই অঝোর ধারায় স্পষ্ট দেখতে পারছে না রাত। এত তেজ বর্ষণে হাত দিয়ে চোখের উপর ছাউনির মতো করে পানি থেকে চোখ দুটো আড়াল করলো সে। ঈষৎ স্পষ্ট কণ্ঠে বলল, এই আপনার হঠাৎ কি হলো আজ? আমি রাতে গোসল করলেই তো বকা দেন, আর এখন সোজা ভিজতে নিয়ে এলেন, তার উপর শাড়ি পরিয়ে বৃষ্টি বিলাস করতে দিচ্ছেন। রুদ্ধ পলক ফেলল না, একই দৃষ্টিতে চেয়ে আচ্ছন্নের মতো বলল, রাত এক কদম আগালো। গার বেনারসি ভিজে গেছে। বেনারসি একটু উঁচু করে রুদ্ধের পায়ের উপর দাঁড়িয়ে পড়লো রাত। কালচে বাদামি চুলের গোছা পেট জুড়ে। রুদ্ধ হাত বাড়িয়ে খুব কাছে টেনে নিল তাকে। চোখে দুর্দমনীয় প্রেম নিয়ে বলল, বৃষ্টিবিদ্ধ প্রহরে আচমকাই আমার হয়ে যাওয়া আমার সাদা রঙ্গনা, এই জীবনের প্রথম ও শেষ আমার ভালোবাসা, আমার রাত রঙ্গনা, আমার অর্ধাঙ্গিনী, যার ছোট্ট এক আর্তনাদেই থমকে যায় আমার নিঃশ্বাস। রক্তবাহিকাগুলো কাঁপে কোনো এক অজানা ভয়ে।
অস্থির চিত্ত নিঃশব্দে নিংড়ে ওঠে সারা দেহ জুড়ে। আমার হৃদয়ের সাম্রাজ্ঞী, আমার রাতরানী, আমার মায়াবিনী, আমার প্রিয়তমা, আমার সব কিছু, এই মেয়েটাকে অসম্ভব ভালোবাসি। রাত মাথা নামালো, চোখ নামিয়ে ছোট্ট করে বলল, ছি। রুদ্ধ রাতের নুয়ে থাকা মুখখানা বৃদ্ধাঙ্গুল আর তর্জনের সাহায্যে থতনে ধরে উঁচিয়ে তুলল। চোখের দিকে চেয়ে খুব ধীরে ধীরে দূরত্ব কমালো। ঠোঁটের কাছাকাছি আসতে রাত মৃদু কণ্ঠে বলল, হুম। ওপাশ থেকে রুদ্ধ একে সুরে এক রুখা উত্তর দিল রাতের কথার তালে। হুম। রাত মুচকি হেসে ফেলল রুদ্ধের বলার ভঙ্গিতে। শহর জুড়ে তখন প্রবল বৃষ্টি। সে বৃষ্টির প্রতিটি ফোঁটাও যেন আজ তাদের পবিত্র এই মিষ্টি ভালোবাসার মুহূর্তের সাক্ষী হতে আরো আবদ্ধ হয়ে পড়েছে। আকাশ ভেঙে যেন এক আত্মা নেমে এসেছে, জলের আত্মা। চারিদিকে নেমে এসেছে কুয়াশা ভেজা শান্তি। বিদ্যুতের আলতো ঝলক মাঝে মাঝে আকাশের বুক চিরে এক ঝলক আলো ফেলে যায়, আর সেই আলোর মাঝে রাতের চোখে ধরা পড়ে রুদ্ধের মুখ। অদ্ভুত এক আলোয় ভরে ওঠে তার হৃদয়। বাতাসে ভাসছে সদ্য ফোটা বেলি ফুলের গন্ধ আর ভেজা মাটির মায়া। বারান্দার বাঁশের ফাঁক দিয়ে বাতাস ঢুকে পড়ে দুইজনের পোশাকে হালকা কাঁপন তুলে, যেন প্রকৃতি দুজনকে জড়িয়ে ধরছে মৃদু ভালোবাসায়। আকাশের প্রতিটি গর্জন যেন এক একটা কবিতা হয়ে রুদ্ধের ভালোবাসা ঘোষণা করছে। আর বৃষ্টির সে তো আজ নির্লজ্জ, নরম হাতে গায়ে পড়ে ভালোবাসা হয়ে গড়িয়ে পড়ছে। রাতের চোখে তখন রুদ্ধের দৃষ্টির গভীরতায় হারিয়ে। রুদ্ধ চুপচাপ তাকিয়ে থাকে মেয়েটার দিকে, যাকে সে বহুবার ছুঁয়েছে, আপন করে রেখেছে নিজ বক্ষস্থলে। রুদ্ধ আস্তে করে হাতটা বাড়িয়ে দেয়। রাতের সরু চিকন নরম আঙ্গুলগুলো ধরা পড়ে তার পাথরে উষ্ণ হাতের ভেতর। মুহূর্তে এক নরম শিহরণ ছড়িয়ে পড়ে শরীরের প্রতিটি কোষে। বাইরে তখনও বৃষ্টি, তবে তাদের ভেতরে আর এক ঝড় নিভৃত আবেগ মাখা অথচ অদ্ভুতভাবে শান্ত। রাত ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলে। রুদ্ধ তার দিকে একটু ঝুঁকে আসে। তার নিঃশ্বাসের উত্তপ্ত হাওয়া এসে আছড়ে পড়ল রাতের মুখে। রুদ্ধের শরীর থেকে ভেসে আসা মাতাল করা সুগন্ধ এসে ধাক্কা খেলো তার নাকে। বৃষ্টি ভেজা রাতের উষ্ণতা আর অসমাপ্ত হাজার অনুভব। এক ফোঁটা জল পড়ে বারান্দার বাসে, আর সে শব্দে সময় থমকে দাঁড়ায়। রুদ্ধ রাতের গলার মধ্যে যে কানের কাছে ঠোঁট দিয়ে আলতো করে চুমু খেলো। তারপর রুদ্ধ কণ্ঠে মৃদু ছোঁয়া লাগিয়ে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি। কেঁপে উঠল রাত। রুদ্ধ ধীরে ধীরে রাতকে তার বুকে টেনে নেয়। কোনো কথা নেই, কোনো তাড়া নেই, শুধু নিঃশ্বাসের গড়া এক ছন্দ যা কেবলই তাদেরই বুঝা। বৃষ্টির শব্দ যেন এক দূরবীন গান হয়ে বাজছে চারপাশে, আর সেই সুরে গলে যাচ্ছে দুটি শরীরের সীমারেখা। রাতের গালে চোখে কপালে রুদ্ধ চুমু রাখে, যেন সে পৃথিবীর প্রতিটি অস্থিরতা থেকে মেয়েটাকে নিরাপদ করে তুলছে। আর রাত, সে ধীরে ধীরে নিজেকে ছেড়ে দিচ্ছে সে কোমল যত্নের মাঝে। তার আঙ্গুল উঠে আসে রুদ্ধের চুলে, আর এক হাত বুকে স্থির হয়ে থাকে, যেন সেখানেই সে বেঁধে আছে সব। বাতাসে তখন রাতের চুলের ঘ্রাণ আর ভেজা রাতের উষ্ণতা আর মিশেল। রুদ্ধ কানে কানে ফিসফিস করে বলে, এই ছোট্ট মেয়েটাকে এত ভালোবেসে পাগল হয়ে যাচ্ছি, সে কি পাগলামি সইতে রাজি? রাতের চোখ বুঝে আসে, ঠোঁট কাঁপে, তবু সে বলে না কিছু। রুদ্ধ তখন তার কাঁধে মুখ গুজে রাখে, নীরবতায় বোঝায় তার আকুলতা। ধীরে ধীরে তাদের ঠোঁট একত্র হয়, সহজে কিন্তু অবিচ্ছেদ্য এক আকর্ষণে। সেটা কোনো জ্বলে ওঠা আগুন নয়, বরং এক দীর্ঘদিনের চেনা আশ্রয় খুঁজে পাওয়ার অনুভূতি। স্পর্শে চুম্বনে শ্বাসে শ্বাসে তারা বেঁধে ফেললো এক ঘর, যার দরজা বাইরে নেই, যার ভেতর একান্তই তাদের। আর বৃষ্টির শব্দ, সেটাও থেমে যায় শেষে, যেন প্রকৃতিও মাথা নত করে। ধীরে ধীরে রুদ্ধ হাত বাড়িয়ে রাতের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে দেয়, আলতোভাবে ছোঁয়ায়, যেন কোনো অলি কলিন্দ ছুঁয়ে যাচ্ছে। রাতের গা হিম, অথচ রুদ্ধের হাতের ছোঁয়ায় সে কেঁপে উঠছে ভেতর থেকে। রুদ্ধ তার কপালে চুমু দিয়ে ফিসফিসে অনবরত বলতে লাগলো, ভালোবাসি। তাদের আঙ্গুল একত্র হয়, বুকের ভেতরের ঢেউ ছুঁয়ে যায় ধমনীতে ধমনী। সে ঘরে আলো কম, অথচ ভালোবাসার আলো জ্বলছে স্পষ্ট। রুদ্ধ আস্তে করে রাতের গাল বেয়ে চুমু রাখে তার গলায়, ঘাড়ে, সেখানে যেখানে নীরবতার রেশ জমে থাকে সব সময়। রাত চোখ বন্ধ করে ফেলে, নিঃশ্বাস থমকে থাকে, শুধু অনুভব করে রুদ্ধের ঠোঁটে নরম চাপ। একসময় সেই স্পর্শ কাঁধ থেকে নামে বাহুতে, হাত থেকে উঠে আসে হৃদয়ের গভীরে। রুদ্ধ পুনরায় রাতের কপালে নিজের কপাল থেকে চোখ বুজে সেভাবেই থাকে কিছু সময়। তারপর রাতের হাত ধরে পা বাড়ায় সামনে থাকা ছোট্ট বাগানে, যেখানে দল বেঁধে ফুটে বেলি ফুল।
পাশে বিশাল বড় সাদা রঙিন গাছ, থোকা থোকা সাদা ফুলে ভরে আছে। রুদ্ধ একটা বেলি ফুল নিয়ে গুজে দিল রাতের কানে। রাত মৃদু হাসলো বোধ হয়, তাকে দেখতে লাগলো সামনে থাকা পুরুষটার পাগলা মুখ। বাইরে তখনও বৃষ্টি, জানালার কাজ বেয়ে নেমে আসছে এক ফোঁটা জল নিভৃতে, যেন প্রকৃতি পর্যন্ত থমকে তাকিয়ে আছে, সাক্ষী হয়ে আছে এক পবিত্র প্রেমের নিঃশব্দ মিলনের। সকালটা যেন হঠাৎ করে এসে দাঁড়ায় তাদের দুজনের জানালার গ্লাসে। হালকা সোনালি রোদ, মেঘ আর বৃষ্টির লুকোচুরি খেলায় ঘরের কোনায় লেগে আছে এক ধূসর রূপালী আলোর ছায়া। বাইরে তখনও গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা পানি ছড়ছে গত রাতের সাক্ষী হয়ে। রাত তখনও ঘুমিয়ে, তার মাথা রুদ্ধের বাহুর মাঝে আলতো ভাবে রাখা, আর চুলগুলো ছড়িয়ে আছে বালিশের উপর। রুদ্ধ জেগে আছে কিন্তু নড়ছে না, তাকিয়ে আছে মেয়েটার দিকে, যার নিঃশ্বাসে সে গত রাতে হারিয়েছে, আবার নিজেকে ফিরেও পেয়েছে। রাতের কাঁধে রাখা হাতটা আলতো করে টেনে নেয়, যেন ঘুম না ভাঙে তার। কিন্তু ঠিক তখনই রাত একটু নড়ে উঠে, চোখ মেলে দেখে রুদ্ধকে। জেগে গেলে? রুদ্ধ মুচকি হাসি বলল। রাত ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। মেঘলা আকাশ, ছুঁয়ে যাওয়া রোদের নরম আভা, আর বারান্দার ভেজা বাঁশের শব্দ, একটা পরিপূর্ণ শান্তি। রুদ্ধ রাতের কপালে একটা চুমু দিয়ে বলে। তারা কিছুক্ষণ চুপ করে থাকে নিঃশব্দে। নীরবতা ভেঙে রুদ্ধ রাতকে এছাড়া থেকে উঠে বসে বলল, চলো তোমাকে বাগানে ঘুরিয়ে আনি। রাতও না করলো না, দুজনে একসঙ্গে মিলে গেল বাগানে। বাগানে বিশাল একটা জায়গা জুড়ে বেলি ফুলের ঝাঁক। সেই ঝাঁকের মাঝেই দাঁড়িয়ে আছে লম্বা একটা সাদা রঙনের গাছ, যেখানে কিনা শুভ্র সাদা রঙের ফুল ফুটে আছে থোকা থোকা ধরে পুরো গাছ জুড়ে। রুদ্ধ রাতকে নিয়ে গেল নিজের সাথে গাছটার কাছে। গাছটার কাছে এসে দাঁড়াতেই রুদ্ধ হাত বাড়িয়ে এক থোড়া ফুল ছেড়ে নিয়ে রাতের হাতে দিল। রাত ফুলের তোড়াটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। রুদ্ধ রাতের দিকে মুগ্ধ নয়নে তাকালো। আলতো হাতে রাতের কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে দিয়ে ফিসফিসে বলল, ইউ আর মাই হোয়াইট রঙ্গন। রাত ফুলের দিক থেকে চোখ সরিয়ে তাকালো রুদ্ধের দিকে। সকালে নরম কোমল সূর্যের আলো এসে পড়ছে রুদ্ধের বাদামি রঙের চোখ জোড়ায়। গালে হালকা সদ্য উঠা খোঁচা খোঁচা দাঁড়িতে অসম্ভব সুন্দর লাগছে যেন মানুষটাকে। রাত আচমকা রুদ্ধের পায়ের উপর দাঁড়িয়ে রুদ্ধের সোয়েটারের কলার টেনে ধরে জোরে ধরল রুদ্ধকে। তারপর কানের কাছে ফিসফিসে বলল, কেমন? রাতের ফিসফিসে বলা কথাটুকু বুঝতে পারলো না বোধহয় রুদ্ধ। কপাল কুচকে ঠোঁট কামড়ে ধরে মুচকে হেসে নরম সুরে শুধালো, কেমন? রাত পুনরায় মৃদু টান দিয়ে বলল। রুদ্ধ এবারও একই সুরে মুচকি হেসে শুধালো, কি? রাত এবার হেসে ফেলল শব্দ করে। তারপর হাসতে হাসতে রুদ্ধের কপালে কপাল থেকে নরম সুরে আবার বলল, কেমন? রুদ্ধ এবার শব্দ করে হেসে ফেলল। রাত অবাক চোখে তাকালো রুদ্ধের দিকে। এই প্রথম বোধহয় লোকটাকে এভাবে মন খুলে শব্দ করে হাসতে দেখেছে রাত। রাত রুদ্ধের দিকে তাকিয়ে আনমনে অবাক চোখে তাকে বলল, Usted es el hombre más guapo que he visto en mi vida, রুদ্ধ। রুদ্ধ ঠোঁট ভাঁজ করে মুচকি হাসলো। তারপর রাতের কপালে আলতো করে স্পর্শ ছুঁয়ে মুগ্ধ কণ্ঠে বলল, Nunca imaginé que existiera un amor tan hermosa, tan elegante y tan profundamente cautivadora. কখনো ভাবিনি পৃথিবীতে আমার জন্য এমন এক নারী সত্যি আছে যে সৌন্দর্যে অপার, রচিত অনন্য আর গভীরতায় এক রহস্যময় মাধুর্যের উৎস। রাত হাঁকচুকে গেল রুদ্ধের কথা শুনে। সে ভেবেছিল রুদ্ধ স্প্যানিশ বুঝবে না। রুদ্ধের বুকে হালকা গোতা দিয়ে রাত ঠোঁট ফুলে বলল, এই আপনি স্প্যানিশ বোঝেন তো? আমাকে বলেননি কেন? আহা মিস্টার আদর। ছি। রুদ্ধের বুকে মাথা রেখে বলল রাত। রুদ্ধ রাতকে কপি করে নাক কুচকে একই সুরে বলল, ছি। হেসে ফেলল রাত। সঙ্গে রুদ্ধ হেসে ফেলল। সকাল গড়িয়ে ধীরে ধীরে দুপুর নামছে। বাতাসে মৃদু শীতলতা, সূর্যের আলো নরম হয়ে এসে ছুঁয়ে যাচ্ছে সবুজ পাতার কোপা, যেন প্রকৃতি ইটসেলফ ভালোবাসায় ভাসছে। চারপাশে নীরবতা, তার মাঝে এক শান্ত মৃদুতা যা মনকে স্নিগ্ধ করে। মনে জায়গায় এক অজানা প্রীতির স্পর্শ। দিনটি যেন নরম কমলিন মতো মাধুর্যে ভরে উঠেছে, আর হৃদয় সে কোমলতায় ডুবে যাচ্ছে। রাত আর রুদ্ধ বাড়ি এসে পৌঁছে ড্রয়িং রুমে সবার হট্টগোল দেখে সেখানে গেল। বাড়ির বড়রা সবার সিদ্ধান্ত নিয়েছে আগামী সপ্তাহের মধ্যেই রুদ্র আর রাহুল বিয়ের অনুষ্ঠান সিলেটের একটা রিসর্টে গিয়ে করা হবে। আর তাছাড়াও সিলেটে তাদের সব আত্মীয় স্বজনরা থাকে, আর রুদ্রদের বাড়িও সিলেটে।
তাই কথা পাকাপোক্ত হতে বেশি সময় লাগেনি। রাতও সিলেটের কথা শুনে খুব খুশি হয়ে তাকালো রুদ্ধের দিকে। রুদ্ধ তার চাচা আর বাবার সাথে বিয়ের বিষয়ে আলোচনা করতে ব্যস্ত। সন্ধ্যা নেমে রাত্রে অভিযোগ তুলে নিয়ে আসতে লাগলো যেন আকাশের বুক ছিঁড়ে। রুদ্র, আহাদ, আব্রাহাম আর রুদ্রের বাবা মিলে আহুদের বাড়ি গিয়েছে বিয়ের বিষয়ে কিছু আলোচনা করতে। বিয়েতে ঘনিষ্ঠ গুটি কয়েক মানুষ ছাড়া বেশি কেউ থাকবে না। রাত, তাহমিনা আক্তার আর রানু বেগম একসাথে রান্নাঘরে কাজ করছিলেন। রান্না শেষ করে তিনজন লিভিং এরিয়ায় গিয়ে গল্প করছে। শুভ্রা, মৃত্তিকা আর মৃদু আবার শপিং এ গিয়েছে। রাত যায়নি তাদের সাথে, তার যথেষ্ট শাড়ি আছে। রুদ্ধ দেশে ফিরেই গাদা গাদা শাড়ি কিনে এনে কাভার্ড ভরে রেখেছে। হাতে গোনা মাত্র কয়েকটা শাড়ি হয়তো পরা হয়েছে, বাকি সব নতুন সেভাবেই পরে আছে। জামিনা বানু নিজের রুমে, তার শরীর ভালো নয়, তাই এখন প্রায় সময় নিজের রুমে বিশ্রাম নিতে ব্যস্ত থাকেন। রাত নিজ হাতে চা বানিয়েছে আজ। তাহমিনা আক্তার রাতের হাতের চায়ের প্রশংসা করতে করতে বলল, শোনো বৌমা, বিয়ের বয়স তো বছর ছাড়ালো, এবার বাচ্চা নিয়ে নাও, দেরি করো না আর। পাশ থেকে রানু বেগম বলে উঠল, পড়াশোনা করছে ও, এখন বাচ্চা নিলে একটা বছর নষ্ট হবে। আরে তাতে কি, আমাদের রুদ্ধ তো ইউনিভার্সিটি টিচার ছিল, রুদ্ধ ওকে পড়াবে তখন। তারপরও রাতের সময় কম। রুদ্ধের থেকে বেশি বাচ্চা। রাত পুরোটার সময় মাথা নিচু করে তাদের কথা শুনে গেল। এসব বিষয় নিয়ে কথা বলতে গেলে তার লজ্জা লাগে। তাদের কথার মাঝে মৃদু, শুভ্রা ও মৃত্তিকা হৈহুল্লোড় করতে করতে বাড়িতে প্রবেশ করলো। তাদের হাতে গাদা খানিক শপিং ব্যাগ, দেখে বোঝা যাচ্ছে ওরা শপিং মল তুলে এনেছে। ওরা 3 বোন আছে। তারা ভেতরে এসে বলতে লাগলো, দেখো কত কিছু কিনেছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, পুরো দোকান তুলে নিয়ে এসেছিস। চা খেতে খেতে বললেন তাহমিনা আক্তার, তোমাদের সবার জন্য এনেছি। ব্যাগগুলো এক এক করে খুলতে খুলতে বলল শুভ্রা। তারা 3 জন সবার জন্য কিনে এনেছে। আহাদ, আব্রাহাম, রুদ্র ও মিরাজ আব্রাহাম ও জিহাদের জন্য একই কালারের পাঞ্জাবি এনেছে। জামিনা বানুর জন্য শাড়ি কিনেছে। তাহমিনা আক্তার ও রানু বেগমের জন্য ম্যাচিং করে একই শাড়ি। রাতের জন্য গাঢ় কাঁচা হলুদ রঙের অসম্ভব সুন্দর একটি শাড়ি এনেছে গায়ে হলুদের দিনে পরার জন্য। এক এক করে সবার জন্য আনা উপহার সবাইকে দিয়ে গল্প শুরু করে দিল তারা। শুভ্রা গিয়ে তার দাদিমাকেও নিয়ে এসেছে তাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাত 9টার মধ্যে একে একে বাড়ির পুরুষেরা সবাই হাজির হয়। সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারের পাল্লা সুরে আবার আলোচনায় বসেছে। বাকিরা সবাই যে যার রুমে চলে গিয়েছে। শুভ্রা নিজের রুমে একা রয়েছে। মৃত্তিকার মৃদু গেস্ট রুমে শুয়েছে। শুভ্রা তার শপিং মল থেকে কিনে আনা জামা কাপড় এক এক করে সব সুন্দর করে গুছিয়ে সাবিহকে কল দিল। উপাস থেকে কল রিসিভ হতে শুভ্রা মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো সাবি বাবু, জানো আগামী সপ্তাহে আমরা সিলেট যাচ্ছি। কেন? রুদ্র ভাইয়া রাহু আপুর বিয়ের অনুষ্ঠান সিলেটের রিসর্টে করা হবে। ও, তা কি তুমি আমাকে দাওয়াত করতে ফোন দিয়েছো? না তো, তাহলে গায়ে হলুদে প্রোগ্রামে কি কি করব সেটা জানাতেই কল করেছি। তা বলো কি কি করবা? আমি, মৃত্তিকা আপু, মৃদু আপু 3 জনের হলুদের ফাংশনে নাচবো। এই কেন? কেন মানে কি? খবরদার শুভ্রা, এগুলো করবে না। ওখানে তোমার ভাইয়ের বন্ধু বান্ধবী থাকবে। তো মানে তুমি নাচবা আর ওইগুলা দেখবা হা করে তাকায়, এগুলো আমি সহ্য করব না। হ্যাঁ। এই চুপ। কি জন্য চুপ করব? ধুর বেটা, তোর সাথে কথাই বলবো না বলেই মুখের উপর ফোন কেটে দিল শুভ্রা। রুদ্ধ আজ রাতের জন্য অনেক বড় একটা গোলাপের তোড়া এনেছে, সেটা নিয়ে বসে আছে রাত। 25টার উপরে ছবি তোলা শেষ তার। এখন পুফিকে পাশে নিয়ে আবার ছবি তুলতে লাগলো। রুদ্ধ তা দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে এত ঢং কেমনে করতে পারে? পার হয়ে গেল আরো 20 মিনিট। রাত এখন ফোন নিয়ে বসে বসে ছবিগুলো দেখছে। রুদ্ধ এবার বিরক্ত রাতের দিকে তাকিয়ে বলল, এই তোমার হইল আর কত? চুপ। আল্লাহ আমাকে ধৈর্য দাও। বলে রুদ্ধ উল্টো হয়ে নিজের মতো করে চোখটা বুঝে ঘুমিয়ে পড়লো। রাত জেগে তাকে ভেঙচি কেটে আবার ছবি দেখায় মনোযোগ দিল। অনেক সুন্দর এসেছে ছবিগুলো। রাত ভাবলো ফেসবুকে প্রোফাইল পিক দেবে, রুদ্ধকে ট্যাগ করতে যাবে। তখনই মনে পড়লো যে এই বেটা তো আবার ফেসবুকে নেই। উফ, আদিকালের পটল কুমার। পার হয়ে গেল 1 সপ্তাহ। আজ তারা সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। সিলেটে গিয়েই আগে তারা উঠবে রুদ্রদের বাড়িতে।
তারপর সেখান থেকে রিসোর্টের উদ্দেশ্যে রওনা হবে এক এক করে। আহুদের বাড়ির সদস্যরাও রওনা দিয়েছে সিলেটের উদ্দেশ্যে। সিলেটে পৌঁছে তারা ঘন্টাখানিক রেস্ট নিবে, তারপরে এই রওনা দেবে রিসোর্টে। সাইরো হিল রিসোর্টের এক মনোরম পাহাড়ি পরিবেশে গায়ে হলুদের প্রোগ্রাম থেকে শুরু করে বিয়ের প্রোগ্রামটাও সেখানেই করা হবে। 3 দিনের জন্য পুরো রিসোর্টটা বুক করেছে তারা। আগামীকালকে মেহেদি সন্ধ্যা, পরদিন গায়ে হলুদের প্রোগ্রাম হবে। গায়ে হলুদের পরদিনে বিয়ের প্রোগ্রাম করবে। খুব বেশি বড় করে প্রোগ্রাম করছে না তারা। আত্মীয় স্বজন থাকবে আর রুদ্রের 2-1 বন্ধু। সাইরো হিল রিসোর্টে পাহাড়ের বুকে নিঃশব্দে গড়ে ওঠা এক স্বপ্ন ঘেরা আশ্রয়। চারিদিকে সবুজে মোড়ানো পাহাড়ের ঢেউ যেন কোনো অলিখিত ছন্দে এগিয়ে চলেছে আকাশের দিকে। সকালবেলা ঘুম ভাঙে রোদে ধুয়ে দেওয়া পাইন গাছের ফিসফিসে শব্দে, আর দূরের ম্যাঘগুলো যেন এসে হাত বাড়িয়ে দেয়। রিসর্টগুলোর গঠন এমনই যেন প্রকৃতিকে স্পর্শ না করেও তার কোলে জায়গা করে নিয়েছে। কাঠের ছাউনিতে ঢাকা কটেজগুলো এক একটা যেন পরিপূর্ণ ভালোবাসার গল্প। কাঁচ খাড়া জানালার উপরে পাহাড়ের ঢালু পাথর খাড়া পথ, আর অনেক নিচে যেন মেঘের বিছানা। প্রতিটা ঘর নিজের সতার ছোঁয়ায় সাজানো, কখনো একা থাকার মতো নিস্তব্ধ, কখনো বা হাত ধরার মতো উষ্ণ। বিকেলের আলো যখন পাহাড়ের গায়ে ছায়া ফেলে, তখন রিসর্টের বারান্দায় দাঁড়িয়ে মনে হয় পৃথিবীর সব ক্লান্তি এখানে এসে ঘুমিয়ে পড়ে। 1 কাপ ধোয়া ওঠা চায়ের পাশে যে নীরবতা, তা কোলাহল নয়, বরং ভেতরের কথাগুলো শোনার জন্য আদর্শ। সাইরো যেন শুধু এক জায়গা নয়, বরং একটা অনুভূতি যেখানে প্রকৃতির নিঃশব্দতা আর হৃদয়ের গভীরতম অনুভব একসাথে গাঁথা থাকে। অসম্ভব সুন্দর রিসর্টটা এসে মন ভালো হয়ে গেল রাতের। সেই শুভ্রা, মৃত্তিকা ও মৃদুর সাথে ঘুরে ঘুরে রিসর্টটা দেখছে। রুদ্র এবং জিহাদ, তারা 3 জনেই কাজে লেগে পড়েছে। যেহেতু আগামীকালকে মেহেদি সন্ধ্যা, তাই ডেকোরেশনের কাজে তারা লেগে পড়েছে। লোকজন আগে থেকে ঠিক করা ছিল তারা আজ রাতের মধ্যে সবকিছু প্রিপারেশন করে ফেলবে। তারা দাঁড়িয়ে শুধু ঠিকভাবে গাইডলাইন দিচ্ছে যাতে কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়। আহুরাও এসে পৌঁছেছে সিলেটে, কিন্তু তারা রিসর্টে এখনো আসেনি। আগামীকালকে সকালের মধ্যেই তারা রিসর্টে রওনা দিবে। শীতের এই হালকা মৌসুমে রিসর্টটা অসম্ভব সুন্দর লাগছে। ঘন কোমল কুয়াশা চারপাশ ঢেকে আছে। জানুয়ারির শীতল রাত, পাহাড় ঘেরা সাইরো হিল রিসর্টে নেমে এসেছে নিঃশব্দ এক জ্যোৎস্নাময় নিঃসঙ্গতা। বাতাসে হালকা কুয়াশার পরত, আর তার ফাঁকে দূরে দূরে দেখা যায় দুলে ওঠা আলোর রেখা, বনফায়ারের উজ্জ্বলতা। রাত বাজে 12টারও বেশি। রুদ্র আর জিহাদ তাদের কাজ শেষ করে এসে প্রস্তাব দিচ্ছে আজ রাতে বারবিকিউ পার্টি হবে। যেমন বলা তেমন কাজ। রিসর্টের খোলা প্রাঙ্গণে জ্বালানো হয়েছে কাঠের আগুন, চারিদিকে ছড়িয়ে আছে উষ্ণতার চিহ্ন। তার পাশে বসে এই রাত শুভ্রা, মৃত্তিকার মৃদু হাতের তালুতে আগুনের রাজ নিচ্ছে। চোখে মুগ্ধতা আর ঠোঁটে হালকা হাসি। তারা কাঠের গোল বেঞ্চে বসে হাতে ধরে আছে লম্বা কাঠি, তাতে গুজে রাখা মার্শম্যালো। আগুনের উত্তাপে ধীরে ধীরে সেকা দিয়ে সেই সাদা নরম মিঠাই, তারপর তার ভেতরে চকোলেট, আর 2 পাশে বিস্কুট জুড়ে তৈরি হচ্ছে ছোট্ট সুখের খাবার, স্মোর্স। এটা শুভ্রা আর রাতের খুবই প্রিয়, তাই রুদ্র দিয়ে এসেছে সবার জন্য। রুদ্র হাতের কাজ করতে করতে আর চোখে তাকালো রাতের দিকে। ঠান্ডায় রাতের গাল লাল হয়ে উঠেছে, আবার গালে উজ্জ্বল আগুনের ঝলক। তার মধ্যে অসম্ভব সুন্দর লাগছে যেন তার সম্রাঙ্গীকে। ফিসফিসে গল্প, আগুনের টুকটুক শব্দ, মাঝে মাঝে দূর থেকে আসা পাহাড়ি ঝিঝির ডাক, সব মিলিয়ে এক অদ্ভুত মায়ার মুহূর্ত। তাদের ডান পাশে বারবিকিউ চলছে। ধোয়ার ভেতর দিয়ে মাংসের গন্ধ ভেসে এসে যেন পুরনো দিনগুলো অভাববোধকে ঢেকে দেয়। জিহাদ আর রুদ্র মশলা মাখানো চিকেন উল্টে দিচ্ছে গ্রিলের উপর, আর রুদ্র দাঁড়িয়ে অপেক্ষা করছে ধৈর্য ধরে, ঠোঁটে কাপ ধরে উষ্ণ কফির চুমুক নিতে নিতে। রাত তখন ধীরে ধীরে গভীর হচ্ছে, কিন্তু আগুনের উষ্ণতা আর তাদের হাসি শব্দে যেন শীত একটু থেমে থাকে। চারপাশে ছড়িয়ে থাকা মেঘের মতো কম্বল, পাহাড়ের গায়ে লেগে থাকা শিশির, আর সেই মুহূর্তের অসাধারণ শান্তি, সবকিছু মিলিয়ে মনে হয় জীবন থেমে নেই, বরং খুব মৃদু সুরে বাজছে এক শান্ত সঙ্গীতের মতো। শুভ্রা নিজের পোলারয়েড ডায়েরির এই মুহূর্তের ছবিগুলো তুলে নিচ্ছে, এবং সেগুলো সঙ্গে সঙ্গে একটা খোলা খাতায় আটকে লেগেছে তার অনুভব। পরে শুভ্রার ইচ্ছাতে পাহাড়ি বাতাসে সবাই একসাথে ছোট ছোট উষ্ণ আলোর ল্যান্টার্ন উড়িয়ে দিয়েছে আকাশে। প্রতিটা ল্যান্টার্নে লেখা ছোট ছোট ইচ্ছে। শুভ্রা তাদের ভাই বোনদের মধ্যে সবার ছোট হওয়ায় ওর ছোট ছোট ইচ্ছেগুলো যেন বিশাল কিছু তাদের কাছে।
বিশেষ করে রুদ্ধ, যে কিনা ছোট ছোট সব শখ পূরণ করতে সব সময় ব্যস্ত থাকে। সবশেষে পুনরায় তারা উন্মুক্ত তারা ভরা আকাশের নিচে ছোট কাঠের চৌকিতে বসে গরম ধোয়া ওঠা আদা চা আর ক্যারামেল চা খেয়েছে মাটির কাপে, তার সাথে বাসার বানানো পিঠা। তাহমিনা আক্তারের ছোট বোন মাহমুদা আক্তার তাদের জন্য বানিয়ে এনেছিল। আড্ডার এক পর্যায়ে গিয়ে সবাই রুদ্রকে গান করতে বলল। আমরা সব সময় তো রুদ্র গান গাই, তবে আজ সবাই ধরেছে রুদ্রকে। রুদ্র আর না করেনি। সকালবেলায় জিহাদকে বলে জিহাদের ট্রাভেল ফ্রেন্ডলি ছোট্ট গিটারটা এনে দিতে বলল। জিহাদও দৌড়ে গিয়ে গিটারটা এনে ধরিয়ে দেয়। রুদ্র গিটারে টুংটাং আওয়াজ তুলে একটু একটু করে সুর তুলে। প্রতিক্ষয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে, প্রতিক্ষয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে কারোর যোগ সাধনা, প্রতিক্ষয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে, প্রতিক্ষয় ভেবনারে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করুণা যোগ সাধনা। তখনই সবাইকে অবাক করে দিয়ে গানের বাকি 2 লাইন রুদ্ধ গাইল। রুদ্রের সাথে রুদ্ধ গান ধরতেই সব হৈ হৈ করে উঠল। রাত কিছুটা লজ্জা পেল, কারণ রুদ্ধ তার দিকে তাকিয়ে গান গাচ্ছে। রুদ্ধ পুনরায় রাতের দিকে তাকিয়ে গাইল, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। তারপর 2 ভাই একসাথে গাইতে লাগলো। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে দিও না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। গান শেষ হতেই তারা পুনরায় গল্পের মাঝে উঠল। আগামীকাল কি করবে সে প্ল্যানিং করতে লাগলো। তাদের আড্ডা শেষ হতে হতে রাত 3টা বেজে গেল। এই ঠান্ডার মধ্যেও আগে বাইরে থাকতে চাইলো না, তাই এক এক করে যে যার রুমে চলে গেল। কিন্তু রয়ে গেল রুদ্ধ আর রাত। রাতের শাক জেগেছে খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে তারা দেখবে। রুদ্ধ না করতে পারল না। রাতের ইচ্ছে রাখতেই রাতের হাতটা হাতের মুঠোয় পুরে নিয়ে আঙুলের ভাঁজে আঙুলটা দিয়ে হাঁটতে লাগলো দুজনে একসাথে। রাত রুদ্ধের বাম হাতের বাহু জড়িয়ে সেখানে মাথা ঠেকিয়ে হাঁটতে লাগলো। রুদ্ধ রাতের ধরে রাখা হাতে আলতো করে চুমু খেলো। পাহাড়ের ফাঁকে ফাঁকে হালকা কুয়াশা, যেন সাদা উড়নায় জড়ানো কোনো নারীর নীরব পদচারণা। সেই কুয়াশা রিসোর্টের সুরে বেয়ে ধীরে ধীরে উপরে উঠছে। জানালার কাছে আলতো ঠেকছে, যেন কোনো পুরনো প্রেমিক ফিরে এসছে। কোনো কথা না বলে দূরে কোথাও একটা রাত চড়া পাখির ডাক শোনা যায় হঠাৎ করেই। সেই ডাকও যেন ভেঙে দেয় নিস্তব্ধতায় দীর্ঘ ছায়া, আবার মিলিয়ে যায় অচেনা নীরবতায়। বাতাসের মাঝে জঙ্গল ফুলের হালকা গন্ধ, ভেজে মাটির গন্ধ আর অদ্ভুত এক নিঃসঙ্গতার সুগন্ধ ছড়িয়ে আছে। প্রকৃতির গন্ধ বদলে যায় এই সময়। রাতের বুকে জমে থাকা শিশির, ভেজা মাটির ঘ্রাণ, পাহাড়ি লতা গুল্মের টুকরো টুকরো গন্ধ, সব মিলিয়ে বাতাস ভারী হয়ে ওঠে, যেন নিঃশ্বাসে টেনে নিলেও বুকের গভীরে জমে থাকা এক অজানা মায়া। পাহাড়ের গা ঘেঁষে থাকা ঝোপঝাড়ের মাঝে মাঝে জোনাকির আলো টিমটিম করে জ্বলে ওঠে, আবার নিভে যায়। সেই আলো যেন কোনো হারিয়ে যাওয়ার শব্দের মতো। ধরা যায় না, কেবল অনুভব করা যায়। দূরের ঝর্ণার শব্দ যেন বদলে গেছে। এখন তার জোরে পড়ছে না, বরং নিচু স্বরে মৃদু সুরের মতো, যেন ঘুমন্ত প্রকৃতির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। রিসর্টের চারপাশে গাছ ছোঁয়া নীরবতা, পাখিরা চুপ, রাতচরা প্রাণীরাও আজ যেন ক্লান্ত। আকাশের তারা শুধু চোখ মিলে তাকিয়ে আছে এই অনন্ত স্তব্ধতার দিকে। পাহাড়ের সীমানা আর আকাশের সংযোগ রেখা মিলেমিশে একাকার, যেন এই রাতের কোনো শুরু নেই, কোনো শেষ নেই। একটা নির্জন জায়গায় নরম শীতল ঘাসের উপর শুয়ে তারা নিচে তাকিয়ে আছে রাত। হালকা শীতে শরীর জড়ানো চারপাশ, তার পাশেই গাছ হয়ে হাতের উপর মাথা রেখে রুদ্ধ তাকিয়ে আছে তার নিজস্ব নক্ষত্রের দিকে। ঠান্ডায় রাতের ছোট্ট নাকটা লাল হয়ে আছে। রুদ্ধ টুকুস করে রাতের নাকের উপর আলতো করে একটা চুমু খেয়ে রাতকে টেনে তুলে উঠে বসে দিয়ে রাতের দিকে তাকিয়ে আলতো করে বলল, এবার রুমে চলো রাত, নাক লাল হয়ে গেছে তোমার, জ্বর এসে যাবে এবার। রাতও না করলো না, চুপচাপ উঠে দাঁড়ালো। কিন্তু উঠে দাঁড়াতেই বায়না ধরলো রুদ্ধের ঘাড়ের উপর উঠে রুমে যাবে সে। রুদ্ধ কোনো কথা না বলে চুপচাপ রাতকে ঘাড়ে তুলে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো রুমের দিকে। রাত রুদ্ধের ঘাড়ের উপর থুতনি ঠেকিয়ে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বলল, আমাদের বাবু হবে কবে? রুদ্ধর সামনের দিকে তাকে হাঁটতে হাঁটতে জবাব দিল, আমাদের তো বাবু আছেই পুফি। রাত এবার নিজের হাত দিয়ে রুদ্ধের মুখ চেপে ধরে বলল, কথা ঘুরাবেন না ফাজিল লোক। আপনি না বলেছিলেন দেশে ফিরে পুফিকে বাবু গিফট দেবেন? ওটা কান্না থামাতে বলেছিলাম। রাত নাক ফুলিয়ে অন্যদিকে ফিরে বলল, আমি খুব পচা। রাত গাঢ় হয়ে এসেছে।
চারপাশে এক নিঃশব্দ ও মুগ্ধতা, যেন শব্দ পর্যন্ত ঘুমিয়ে পড়েছে পাহাড়ের কোল ঘেঁষে। দূরের গাছে বসে থাকা পাখিরা নীরব, শুধু বাতাস মাঝে মাঝে পাইন পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়ে, জানালার পর্দা কাঁপিয়ে দিয়ে যায়। আকাশে তারা চলছে নিঃশব্দে, যেন কেউ টুপটাপ ভরে রেখেছে আগুন মাখা বিন্দু। রিসর্টের আলোগুলো দূর থেকে দেখে মনে হয় পাহাড়ের বুক জুড়ে জোনাকের ছাগ ছড়িয়ে আছে। কাঠের ঘরের চালায় টিনের মতো করে জমে আছে শিশির। বারান্দার রেলিং ঠান্ডায় জমাট। তারপর ধীরে ধীরে রাত গলে যায়। প্রথমে দূরের পাহাড়ের কাঁধে হালকা রং আসে, বর্ণহীন নীলাভ। পাখিরা ধীরে ধীরে ফিরে আসে, এক একটা ডাক যেন কোনো ঘুমন্ত শহরকে জাগিয়ে তোলে। চাঁদের আলো ফিকে হয়ে যায়, তার জায়গায় সূর্য তার কোমল সোনালি আঙ্গুল ছুঁয়ে দেয় মেঘের গায়ে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।